আবার হয়তো অনেক জায়গায় পরীক্ষা শুরু হয়েছে, এখনো কিছু জায়গায় পরীক্ষা শুরু হয়নি। তো যাই হোক, এখন এমত অবস্থায় আমাদের ক্লাস তো অব্যাহতই থাকছে, কারণ একই সাথে পরীক্ষা হলে হয়তো একটা দিন ছুটি দেওয়া যেত। তো সেই প্রেক্ষিতে ক্লাসটা অব্যাহত আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পরীক্ষার হলগুলোতে যথেষ্ট কড়াকড়ি করা হচ্ছে, পড়াশোনার বিকল্প নেই। আমি মনে করি এবং বিশ্বাস করি আপনারা যারা আমার কাছে এই যে হোমিওপ্যাথি এই ক্লাস এখনো প্রথম থেকে আছেন, তাদের মেডিকেল ক্লাসগুলা, বিশেষ করে আমি যে ওষুধগুলো পড়িয়েছি, অর্গান অফ মেডিসিনে যে পড়ার তাগিদ দিয়েছি, আপনাদের কি নিয়েছি, এবং রেপার্টরির বিষয়গুলা অনেকটাই আপনাদের কাছে সহজ হবে। সেই সাথে হোমিওপ্যাথির নিয়ম নীতি যাদের আছে, ফিলোসফি, অর্গানন থেকেই তো এগুলো আসলে তৈরি। তো সেগুলাও আপনাদের মোটামুটি একটা আয়ত্তের মধ্যে আসবে অল্প কিছু পড়াশোনা করলে। এখন আপনারা যে পরীক্ষার আগে যে প্রস্তুতিগুলো নিচ্ছেন, তারা এই প্রস্তুতিটা হয়তো অন্যান্যদের চেয়ে একটু আলাদা হচ্ছে, কারণ আপনারা আপনাদের লক্ষ্য যেটা ক্লাসিক হোমিওপ্যাথ হওয়া, সেই লক্ষ্যে যখন পরীক্ষা দিবেন অবশ্যই আপনাদের সেটা পড়বার ক্ষেত্রেও আলাদা একটা মনোনিবেশ থাকবে। শুধু সার্টিফিকেট অর্জনের জন্যই আপনারা পড়াশোনা করছেন না, দেখেন যে কত পড়তে হয়। যারা পড়াশোনা না করে ডাক্তারি হয় তাদের কাছে কতটুকু নিরাপদ আমাদের রোগীরা, আর কি সাধারণ যে রোগীরা আছে তারা কতটুকু নিরাপদ। কারণ মানুষের জীবনে সিনেমিনে খেলা অধিকার কারো নেই। তাই চিকিৎসা জগতেও মন গড়া, অনুমান নির্ভর আলাপ আলোচনা বা চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে হোমিওপ্যাথির নীতিমালা নিয়ম মেনেই চিকিৎসা সেবা দিতে হবে, না হলে ক্ষমার অযোগ্য অপরাধ। চিকিৎসকদের ভুল করে ভুল করার সুযোগ নেই। বিষয়টা এমন, আপনার জ্ঞান যতটুকু অর্জন করেছেন তার যথাযথ ব্যবহারের মাধ্যমেই রোগীদের সেবা দিতে হবে। অজ্ঞানতাবশত মানুষের জানার কমতি থাকতেই পারে, সাধারণ ভুল হতে পারে মানুষের, সেটা ভিন্ন কথা, উপরওয়ালা সেটা জানেন। কিন্তু আমি সঠিক নিয়ম জেনেও সেগুলার ধারে কাছে গেলাম না, সেগুলা রপ্ত করার চেষ্টাও করলাম না, আয়ত্ত করার চেষ্টা করলাম না, অথচ আমি বড় ডাক্তার সেজে বসে আছি। অর্গানন বা নীতিমালার ধার ধারলাম না। তারা পুরোটাই আমার এই গ্রুপে যারা অনুসারী তাদের চেয়ে আলাদা, এবং যারা এই মত এবং পথকে বিশ্বাস করেন, স্বীকার করেন এবং অনুসরণ করেন, তারা এবং যারা করে না তাদের কথা আলাদা। একটি কথা সবাই জানে যে যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে না তারা। তো সেটা সকল ক্ষেত্রেই তাই। তো আজকে আমার আলোচনা ছোট ওষুধ রাখা হয়েছে। পরীক্ষার মধ্যে কয়েকটা দিন একটু ছোট ওষুধই থাকবে, ছোট ছোট ওষুধ, যেন একটা দিনে খুব চাপ না হয় আপনাদের পরীক্ষা পর্যন্ত। এছাড়াও খুবই ইম্পর্টেন্ট যেগুলো, যেমন ইগনিশে আজকে আলোচনা থাকার কথা ছিল, কিন্তু সেটা পরবর্তীতে পরীক্ষার পরে সেই গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা হবে, যেন আপনারা মনোনিবেশ শতভাগ আমার এই ক্লাসে দিতে পারেন। সেই কথাটা মাথায় রেখেই ওষুধগুলা আমি আলোচনার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ছোট একটি ওষুধ। ছোট বলতে পলিক্রেস মেডিসিন না সেই অর্থে বোঝাইছি, কিন্তু কোন ওষুধই তার জায়গায় ছোট নয়, তার জায়গা যেটা সেটাই। ওই যে নাড়ি কাটতে ব্লেড লাগবে, ও ওখানেই বড়। গাছ কাটতে তেমনি করাত লাগবে বা কাটার লাগবে, তার কাছে ওখানেই বড়। যার যার জায়গায় শেষে বড়, কিন্তু ছোট বলতে ওই অর্থে বোঝানো হয়নি। আমার মনিটর দেখা যাচ্ছে কি? আমার মনিটরটা কি দেখা যাচ্ছে? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে। তো
ক্লাসটি রেকর্ড হচ্ছে। আমাদের আজকের আলোচনা ইপিকাক, পুরো নাম ইপিকাক ওয়ানহা, উচ্চ উদ্ভিদ রাজ্য, উভয় কাতর। আপনারা জানেন যে উদ্ভিদ রাজ্যের ওষুধগুলো সবচেয়ে বেশি, এবং উদ্ভিদ রাজ্যে যে ওষুধগুলা সেগুলা বিশেষ করে খুবই গভীর ক্রিয়ার প্রায় হয় না। অধিকাংশ উদ্ভিদ রাজ্যের ওষুধগুলাই স্বল্পক্রিয় বা গভীর ক্রিয়ার না, সারফেসের পুর অ্যাকিউট ক্ষেত্রে বেশি কাজে লাগে। এরপরে আসে এর চেয়ে গভীরতা হলো খনিজ রাজ্যের ওষুধ, তার চেয়ে বেশি গভীর হলো প্রাণী রাজ্যের ওষুধ, এবং সবচেয়ে বেশি গভীর হলো নোজট যেগুলা। উদ্ভিদ রাজ্যের ওষুধের মধ্যে যে পালসেটিলা, নাক্সভোম, ইপিকাক, এগুলো সবার অনেক ওষুধ আছে। ব্রায়োনিয়া রাস্ট্রাক্স, এগুলো উদ্ভিদ রাজ্যের ওষুধ, উদ্ভিদ থেকে যে ওষুধগুলো তৈরি হয়। খনিজ রাজ্যের ওষুধ আছে অনেক, সায়ালিশিয়া বলেন বালু থেকে তৈরি হয়, চমির বলেন লবণ থেকে তৈরি হয়, সালফার বলেন গন্ধক থেকে, এরকম আরো অনেক অনেক আছে। অ্যাসিড জাতীয় সব তো খনিজ রাজ্যেরই ওষুধ, অ্যাসিড জাতীয় যত সব আছে। এরপরে আসে প্রাণী জগতের ওষুধ, আর একটু গভীর ক্রিয়ার। যেমন কি মৌমাছি থেকে কি তৈরি হয় আমরা জানি, অ্যাপিসমেল। তেলাপোকা থেকে ব্লাটা ওরিয়েন্টালিস। সাপ থেকে তো অনেক ওষুধ তৈরি হয়, ল্যাকেসিস, নেজা, এরকম আরো অনেক। এবং নজর যেগুলা রোগ বীজ হতে, যেমন পাসরা, স্ক্যাবিস পাসরার যে পুঁজ, সেখান থেকে সরিনাম তৈরি হয়। মেডোরিনাম তৈরি হয় কি থেকে? গনোরিয়ার বিষ থেকে, গনোরিয়ার পুঁজ থেকে মেডোরিনাম তৈরি হয়। সিফিলিনাম কি? সিফিলিস বিষ থেকে, অণু থেকেই সিফিলিস ওষুধ তৈরি। এরকম আরো মেলেন্ড্রিনাম, ভেরিওলিনাম, এরকম আরো অনেক ওষুধ আছে। তো আমাদের ইপিকাক একটি উদ্ভিদ রাজ্যের ওষুধ, এগুলার কাজও ঠিক অনেকটা অ্যাকিউট ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এর ক্রিয়াস্থলগুলা খুবই সুস্পষ্ট। ইপিকাকের প্রধান ক্রিয়া হলো নিউমোগ্যাস্ট্রিক, নার্ভ বা ফুসফুস, নিউমোগ্যাস্ট্রিক নার্ভ বা ফুসফুস, পাকাশয় স্নায়ু, অর্থাৎ নার্ভের উপরে কাজ বেশি। এটা বুকে এবং পেটে আক্ষেপিক উত্তেজনা সৃষ্টি করে, ফলে অনবরত বমি বমি ভাবের উদ্রেক হয়। এটা ফুসফুস এবং পাকস্থলীর ষোলশিক ঝিল্লির উত্তেজনা জন্মায়। ফুসফুস এবং পাকস্থলীর ষোলশিক ঝিল্লির উত্তেজনা জন্মায়। এখন ফুসফুস এবং পাকস্থলী, আমাদের এইগুলা যখন পড়ছি, আমরা আলোচনা করছি, পাশাপাশি আপনাদের অ্যানাটমি, ফিজিওলজি যার যার যে অবস্থানে আছে সেখান থেকে অনলাইনে থাকে, অনেক অফলাইনে হয়, কিছু বই পুস্তক কিনে আপনারা এগুলাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। কারণ আমার এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এইগুলো প্যাথোলজি হয়তো আমি কিছুটা শেখাবো শেষের দিকে যদি সুযোগ থাকে, কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি এইগুলো আপনাদের কিন্তু নিজে জেনে নিতে হবে। কারণ একটা মেডিকেল সায়েন্সে আপনি আসবেন, এখানে ডাক্তারি করবেন, অথচ আপনি মানুষের শরীরের বিভিন্ন অর্গান এই সম্পর্কে আপনি জানবেন না, তা কিন্তু হবে না। সেটা হওয়ার সুযোগ নেই, আপনাকে এটা জানতে হবে। এখন অনেক জায়গায় যে আর্টস থেকে এসছি, কমার্স থেকে এসছি, আমরা তো সায়েন্স ছিলাম না, তারপরেও তো হোমিওপ্যাথি সাপোর্ট করছে না, এটা করছে, এটা ঠিক। কিন্তু আপনি দেখেন ডিএসএমএস পরীক্ষা দিতে গিয়ে কি আপনার অ্যানাটমি, ফিজিওলজির মানে পদার্থ রসায়ন এগুলা কি পড়তে হচ্ছে না? পড়তে হচ্ছে তো। আপনার এসএসসি তে ছিল না জন্যই আপনাকে এগুলো পড়তে হচ্ছে, যাদের ছিল তাদের কিন্তু এইগুলা পড়তে হয় না। তাদের এই পরীক্ষার দিয়ে একটা বাদ আছে যাদের যে সাবজেক্ট গুলো আছে। তাহলে এখানে যদি আপনি ভালো মতো পড়াশোনা না করেন, তাহলে কিন্তু আপনি এই যে শরীরবিদ্যা, হ্যাঁ, এবং এর কার্যবলী যেগুলো এই অ্যানাটমি, ফিজিওলজি, এইগুলা কিন্তু আপনি জানবেন না। এগুলো না জানলে আপনার অনেক জটিলতা দেখা দিবে, অনেক জটিলতাই দেখা দিবে। উপযোগিতা, হজম সংক্রান্ত লক্ষণের প্রাধান্য থাকে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উপযোগিতা, যেখানে হজম সংক্রান্ত। এখন এই হজম সংক্রান্ত ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হজম, যেটা পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র যদি অনেক বড়,
আমাদের শরীরের সবচেয়ে ছোট একক কি? সেল। সেল। কিছু সেল মিলে হয় একটা টিস্যু। কিছু টিস্যু মিলে একটা অর্গান তৈরি হবে, আঙ্গুল, হাত। কিছু অর্গান মিলে একটা তন্ত্র বা সিস্টেম তৈরি হবে, সিস্টেম। যেমন এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেটা তৈরি হয় কি কি দিয়ে? এটা যদি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে মাউথ থেকে শুরু হয়। মাউথের ভিতরে টাং আছে, টিথ আছে, সালাইভারি গ্ল্যান্ড আছে, এখান থেকে ফ্যারিংস আছে, তারপরে ইসোফেগাস মানে খাদ্য নালী আছে। খাবার মুখের মধ্যে দেওয়ার পরে ওখান দিয়ে চলে যাবে, ইসোফেগাস দিয়ে চলে যাবে কত, স্টমাকে চলে যাবে। স্টমাকে খাদ্য কিছু পরিপাক প্রক্রিয়া শুরু হবে, কিছু পরিপাক হবে। বাকি পরিপাক করবার জন্য ডিওডেনামে চলে যাবে, ডিওডেনামে কিছু খাদ্য পরিপাক হবে। হ্যাঁ, এই যে এখানে পরিপাক তন্ত্র, তাহলে স্টমাক, ডিওডেনাম। ডিওডেনামে সব পরিপাক হবে না, ডিওডেনামে পরিপাক হবে বিশেষ করে যে খাবারগুলা প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো পরিপাক বিশেষ করে হবে। ফ্যাট জাতীয় খাবারগুলো এখানে পরিপাক হবে, ফ্যাট জাতীয় পরিপাক, কার্বোহাইড্রেট, এগুলা পরিপাক হবে। কারণ মুখের ভিতর থেকে শুরু হয় হলে কার্বোহাইড্রেট পরিপাক। কার্বোহাইড্রেট মানে শর্করা, যেগুলা ভাত, রুটি, এগুলা শুরু হয়। এরপরে চলে যায় স্টমাকে। স্টমাকে গিয়ে খাবারগুলো ভাঙ্গে, খাবারগুলো মিক্সড হয়, মিশ্রণ হয়, এবং এখানে কিছু মেকানিক্যাল অ্যাকশন হয়, মেকানিক্যাল ডাইজেস্টিভ হয়। এরপরে ফ্যাট জাতীয় খাবারগুলা, এবং আরো ভালো পরিপাক হওয়ার জন্য স্মল ইন্টেস্টাইন, যেটা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, স্মল মানে ক্ষুদ্র, ইন্টেস্টাইন মানে অন্ত্র, মানে নাড়িভুড়ি, যেটা চিকন চিকন নাড়িভুড়ি, সেইখানে যাবে পরিপূর্ণ পরিপাক হতে। এর প্রথম স্টেপটাই হলো ডিওডেনাম, যেখানে ফ্যাট খাবারগুলো বেশি পরিপাক হয়। ফ্যাট খাবারগুলো কিন্তু স্টমাকে পরিপাক হবে না, ফ্যাট খাবারগুলো স্টমাকে পরিপাক হবে না। কারণ ফ্যাট খাবার পরিপাক হতে লাগবে কি, আপনার গ্যাস্ট্রিক মানে পিত্তরস লাগবে, পিত্তরস, বাইল লাগবে, যেটা আমাদের গল ব্লাডার থেকে আসে। এবং প্যানক্রিয়াটিক জুস, অগ্নাশয়ের যে ওখান থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হবে, এইটা আসবে ডিওডেনামে। এইগুলাকে ফ্যাট হজম প্রক্রিয়া সম্পন্ন করবে। এই হজম প্রক্রিয়া এখান থেকে লিভারে কিছু যাবে, এবং এখান থেকে পুষ্টিগুলা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এরপরে আসবে হলো লার্জ ইন্টেস্টাইন। এখান সিকাম থেকে শুরু হয়েছে অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন, সিগময়েড ক্লোন। এই যে বড় মোটা নারী যেটা আছে না, সেটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, মানে এগুলাকে কোলন বলে। এখানে ক্যান্সার হলে বলে কোলন ক্যান্সার। তো এইখানে খাবারগুলা কি হয়, যে রসগুলো আছে অতিরিক্ত, সেগুলো শোষণ করে মল আকার তৈরি করে এখানে। এরপরে রেকটাম, মলদার, তারপরে অ্যানাল ক্যানেল এবং অ্যানাস মলদার দিয়ে বের হয়ে যায়। এই যে পুরো এলিমেন্টারি ক্যানাল, মাউথ থেকে মলদার পর্যন্ত এলিমেন্টারি ক্যানাল যেটা আছে, এর মধ্যে ডাইজেস্ট করবার জন্য পরিপাক তন্ত্র, যেটা পুরোটাই কিন্তু পরিপাক তন্ত্র, মুখ থেকে শুরু করে। কিন্তু এর মধ্যে আমাদের পাকস্থলী এবং ইন্টেস্টাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে হজম সংক্রান্ত ব্যাপার, লক্ষণ, এগুলা তাহলে স্টমাক এবং ইন্টেস্টাইন, এটা আপনি অ্যানাটমি ফিজিওলজি না জানলে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হতে পারবেন না। কাজটা কোথায় তাহলে? হজমের কথা বললাম, হজমটা কোথায় হয়, কিভাবে হয়, এই বিষয়গুলা যদি মিনিমাম আমাদের জানা না থাকে, তাহলে আমাদের এটা পরে জটিলতার দিকে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে দেখেন অ্যান্টিমক্রুডের লক্ষণ কি? খুব বড় একটি লক্ষণ আছে, জিহ্বার পর সাদা লেপ, হোয়াইট কোটেড টাং, মানে সাদা এক ধরনের আস্তরণ পরে, এত পুরো লেপ পরে, পুরো লেপ মানে একটা আস্তরণ। এটা দেখেই অ্যান্টিমক্রুডের কথা বলা হয়। আর অ্যান্টিমক্রুড ওই জিহ্বার যে লক্ষণটা মানেই তার পেটে গোলযোগ আছে। হ্যাঁ, জিহ্বা হলো পেটের আয়না বলা যায়। আচ্ছা, তাহলে এই পালসিটিলাও তাই, তাদের জিভ পরিষ্কার বা সামান্য ময়লা থাকে জিভে,
তাহলে জিহ্বা যে পরিষ্কার থাকে এই কথাটাই কিন্তু অনেক জায়গায় লেখা আছে, কিন্তু আমাদের বিশেষ করে দুইটা ওষুধে, মানে বহুল ব্যবহৃত দুইটা ওষুধে আমরা এই লক্ষণটি পাই। আরেকটি ওষুধ কি কেউ বলতে পারবেন? সিনা। ইয়াস, সিনা এবং ইপিকাক। তবে সিনার পরিষ্কারটা স্পষ্ট, কিন্তু ইপিকাকটা কিছুক্ষণ পর আবার একটু ময়লাযুক্ত হয়ে যেতে পারে। পরিষ্কার থাকতেই হবে তার মানে নাই। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে জিহ্বা আমি ময়লা দেখলাম তাহলে ইপিকাক হবে না, তা যেন না হয়। আজকে আপনাদের ইপিকাকের এমন ছোট্ট কয়েকটা কথা বলে দিব, কোনোদিনও ভুলবেন না। এটা রোগী আসলেই আপনি ইপিকাক দিতে পারবেন, স্পেশালি একটা লক্ষণ শেষে মনে করে দিবেন যদি ভুলে যাই। সামান্য ময়লা থেকে জিভে। সব রোগীর অবিরাম এবং সব সময় গা বমি বমি ভাব থাকে, কনস্ট্যান্ট নৌশিয়া, NAUSEA, নৌশিয়া। বমি বমি ভাব আর বমি ইংরেজি কিন্তু আলাদা, বমির ইংরেজি ভমিটিং, আর নৌশিয়া মানে বমি বমি ভাব। মূল আলোচনা, গা বমি বমি ও বমি সর্বদাই গা বমি বমি করে কিন্তু বমি হয় না, অথবা বমি হয়ে গেলেও কোনো প্রকার উপশম বোধ না হয়ে আবার বমি করতে ইচ্ছা হয়। 1 নম্বর। 2 নম্বর, গা বমি বমি সাথে মুখে প্রচুর থুতু ও লালা ওঠা। 3 নম্বর, আহারে অরুচি। 4 নম্বর, বুকের শ্লেষ্মা ঘর ঘর করে কিন্তু ওঠে না। এই লক্ষণটা অ্যান্টিমটাটেও আছে, কিন্তু অ্যান্টিমটাট এবং এই ওষুধের পার্থক্য সমান, মিলও সমান। এটাও তৃষ্ণাহীন, সেটাও তৃষ্ণাহীন। কিন্তু ইপিকাকের জিহ্বা পরিষ্কার থাকে, অ্যান্টিমটাটে সেরকম কিছু নাই। ইপিকাকের কাশি উঠতে পারে, অ্যান্টিমটাটের কাশি ওঠে না। বুকের ভিতর ঘর ঘর কত যে কফ আছে, কিন্তু কাশি উঠবে না। অ্যান্টিমটাট এত দুর্বল যে কাশি তুলতে পারছে না। 5, জিহ্বা পরিষ্কার অথবা লাল, কিন্তু ব্রঙ্কিও নিউমোনিয়ায় প্রচুর ময়লা। যদি তার নিউমোনিয়া হয়, নিউমোনিয়া 2 রকম, বা অ্যাজমা। ব্রঙ্কিও নিউমোনিয়াতে প্রচুর ময়লা থাকে। যদি নিউমোনিয়া থাকে ব্রঙ্কিও নিউমোনিয়া, তাহলে সেখানে ময়লা থাকে। পাকস্থলী শিথিল হয়ে ঝুলে পড়েছে এরূপ মনে হয়, রোগী মনে করে পাকস্থলী শিথিল হয়ে ঝুলে পড়েছে। আচ্ছা, ইতিপূর্বে একটি লক্ষণ আমি বলেছিলাম যে মনে হয় পাকস্থলী ভাসছে। এটা অদ্ভুত লক্ষণে নাকি ক্লাসে আলোচনা করেছিলাম, আমার মনে পড়ছে না। পাকস্থলী মনে হয় পানির উপর পেটের ভিতর ভাসছে। কে বলতে পারবেন? আচ্ছা, পেটে বায়ু জন্মে নাভির চারদিকে কেটে ফেলার মতো ব্যথা হয়। পেটে ফ্ল্যাটুলেটস, বায়ু জমে, নাভির চারদিকে কেটে ফেলার মতো ব্যথা হয়। ক্রমাগত টাটকা রক্তস্রাবের সহিত গা বমি বমি। এরও রক্তস্রাব হয়। টাটকা রক্তস্রাব মানে কি? টাটকা রক্ত বলতে বোঝায় তাজা রক্ত। তাজা রক্ত মানে লাল টকটকে রক্ত। কালো রক্ত কখনো তাজা রক্ত বা টাটকা রক্ত হয় না। মনে হয় যে কেবলই মুরগি জবাই দিল, যে রক্তটা হয় তাজা টকটকে। মুরগি জবাই দিলে কখনো কালো রক্ত বের হয় না, টাটকা রক্ত বের হয়, লাল টকটকে রক্ত বের হয়। তো ক্রমাগত টাটকা রক্তস্রাবের সাথে গা বমি বমি। জ্বরে শরীরের বাইরে শীতবোধ, কিন্তু ভিতরে উত্তাপ বোধ হয়। এই লক্ষণটা কিন্তু একটু বিপরীত ভাবাপন্ন মনে হয়, কারণ ভিতরের মানুষ মনে করবে, ভিতর রোগী মনে করবে এক, কিন্তু বাইরে মনে করবে এক। এটা কিন্তু আমরা ক্যাম্ফরে পাই, আর্সেনিকে কখনো পাই, হ্যাঁ, তারপরে সিকেলি করে পাই। ভিতরে এক, বাইরে আরেক। তৃষ্ণাহীন বা পিপাসা থাকে না, সহজে রেগে যায়। শিশুরা মুখের ভিতরে আঙ্গুল ঢোকায়। তো মোটামুটি এই কয়েকটি লক্ষণ ইপিকাকের। তাহলে পাকস্থলী, যেহেতু এর কাজটা, অ্যাকশনটা বেশি পাকস্থলী, অ্যাকশন অন স্টোমাক, পাকস্থলীতে পূর্ণতা বোধ এবং এর নিচে বাম দিকে হতে ডান দিক পর্যন্ত কেটে ফেলার মতো যন্ত্রণা থাকে, নড়াচড়ায় বৃদ্ধি হয়। যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ শ্বাস নিতে খুবই কষ্ট হয়। যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ শ্বাস নিতে খুব কষ্ট হয় তার। বমনিচ্ছা সাথে বমি থাকে, 1 ফোঁটা জল পর্যন্ত পেটে থাকে না, সমস্ত বমি হয়ে পাকস্থলী থেকে উঠে যায়। মানে কোনো কিছুই পেটে থাকে না। বলেন তো, আরেকটা ওষুধ আছে যেটা
দুধ আর জল, পানি ছাড়া সবকিছু বমি হয়ে উঠে যায়, সেটা কি? মনে আছে আপনাদের? এটা অদ্ভুত লক্ষণ, যদি ওষুধে পড়ানো হয়নি। আচ্ছা, খেতে ইচ্ছা, মিষ্টি, এদের মিষ্টি পছন্দ, ইভিকা কিন্তু সেকেন্ড গ্রেডে মিষ্টি, সুইট ডিজায়ার। অনেক ওষুধ আছে সুইট স্যার ডিজায়ার। হাইড্রাস্টিস ইয়েস, থ্যাংক ইউ, ক্যানাডেন্সিস। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এটাতে দুধ আর জল ছাড়া সবকিছু উঠে যায়, দুধ আর জল খেলে বমি হয় না, অন্য কিছু খেলে বমি হয়ে উঠে যায়। হাইড্রাস্টিস, হাইড্রাস্টিসের অদ্ভুত লক্ষণ কি? এটা আমি রিলসে দিয়েছি। সাপগুলো একদম ইয়ের মতো, সুতার মতো ঝোলে। হ্যাঁ, আচ্ছা, স্রাব গুলো সুতার মতো ঝোলে, এটা কয়টা লক্ষণ আছে আর ওষুধে? হাইড্রাস্টিস, ক্যালিবিস, ক্রোকাস, লাইসিন। আচ্ছা, অদ্ভুত লক্ষণটা হলো, হ্যাঁ সুতার মতো ঝোলে, এটা একটা অসাধারণ লক্ষণ। অদ্ভুত লক্ষণ হলো পেটে প্রচন্ড ক্ষুধা কিন্তু মুখে অরুচি, এটা একটা অদ্ভুত লক্ষণ। অরুচি। হ্যাঁ, পেটে ক্ষুধা থাকলে তো খাইতে চাইবে কিন্তু খাইতে চায় না, এটা একটা অদ্ভুত লক্ষণ, খাইতে চায় না। মানে খাদ্য ক্ষুধা নিয়ে যে কত অসাধারণ লক্ষণ আছে, খাদ্য ক্ষুধা, খাবার ইচ্ছা, অনিচ্ছা এবং পানি পিপাসা, এই কয়েকটা দিয়েই 15-20টা ওষুধ আপনি মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারবেন। তাহলে এক ফোঁটা জল পর্যন্ত পেটে থাকে না। আর কোন ওষুধে আছে যেটা পানি ছাড়া সবকিছু তেতো লাগে? কে তেতো মনে হয় রোগীর কাছে? পানি ছাড়া সবকিছু তেতো, পানি কেবল ঠিক থাকে, কি সেটা? অ্যাকোনাইট স্যার। ইয়েস, থ্যাংক ইউ, অ্যাকোনাইট নেপিউলাস। তাহলে খাইতে ইচ্ছে মিষ্টি, খাদ্য বৃদ্ধি, চর্বি জাতীয় খাবার খেলে তার কষ্ট বাড়ে, এটা অনেক ওষুধে আছে, ফ্যাট, চর্বি জাতীয়, পালসেরিল আছে, নাইট্রিক অ্যাসিড সহ আরো বেশ কিছু ওষুধ আছে চর্বি জাতীয় খাবার খেলে বৃদ্ধি। তাহলে চর্বি জাতীয় খাবার খেলে বৃদ্ধি কেন হয়? আমাদের প্যাথোলজি কি বলে? আমরা জানি যে ওই যে চর্বি হজম করে কোথায়, একটু আগেই বললাম, চর্বি ফ্যাট হজম হয় কোথায়, শরীরে কোন অর্গানে হজম হয়, মনে আছে? প্রথমে কিন্তু এটা বলেছি, ডিওডেনাম। আপনারা তো ডিওডেনাম চিনবেন না অনেকেই, অনেকেই ভালো জানেন, যারা সায়েন্সের ছিলেন কিংবা পড়াশোনা করেছেন আর্টসে থেকেও তারা জানবেন। তাহলে ওখানে গোলযোগ হয়, কারণ পিত্ত যার কাটা হয়ে গেছে, যার পিত্ত অপারেশন আছে, তাদের কিন্তু এই ফ্যাট জাতীয় খাবার খেলে গোলযোগ হবে। কেন? ফ্যাট গুলাকে হজম করবার জন্য পিত্তই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, যেটা গল ব্লাডারে থাকে। পিত্ত রস তেতো লাগে, পিত্ত যেটা কোত্থেকে আসে, লিভার থেকে আসে। লিভার থেকে ফোটা 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 করে পিত্ত থলি, মানে ওটা কি স্টোর হাউস অফ বাইল জমা হয়। যখন আপনি ফ্যাট বেশি খাবেন তখন ওটা তো হজম করা লাগবে, তখন শরীর বলবে যাও, আজকে মেলা গোষ্ঠের চর্বি খেয়েছে, ফ্যাট খেয়েছে, ওগুলোকে হজম করার জন্য তোমাকে এতদিন আমি ফোটা ফোটা জমা করেছি, তুমি এবার যাও যাও ওকে হজম করে দাও, না হলে তো কষ্ট পাবে, এর খাদ্য হজম হবে না, পেটে গ্যাস হবে, কোষ্ঠবদ্ধতা বা পাতলা পায়খানা হবে, উদারময় হবে, যাও তোমাকে। এবার ওখান থেকে বেশি বাইল বা পিত্ত রিলিজ হয় এবং সেগুলো ফ্যাট গুলাকে হজম করে দেয়। আর পিত্ত যাদের অপারেশন আছে তাদের তখন কি হবে? তাহলে কি তাদের ফ্যাট হজম হবে না? হবে কম, কারণ তখন আর আপনার সেই স্টোরটা নাই, পিত্তর যে জমা থাকবে পিত্তথলিতে, সেই তো পিত্ত নাই অত, তখন লিভার থেকে সরাসরি ফোটা 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 করে আপনার ওই ডিউডামে আসবে, ফোটা ফোটা করে আসবে। আপনি বেশি খেলে তখন ফোটা ফোটা করে ওখান তো জমে নাই, তখন কি হবে? তখন ওই যতটুকু ফোটা ফোটা করে আসে, যতটুকু হয় ততটুকু হবে। বেশি খেলে আপনার পেট খারাপ করবে, হজম হবে না ঠিক মতো। তাহলে আরেকটা কথা মনে পড়ে গেল, যাদের সৃষ্টিকর্তা মানুষের শরীরে যে সমস্ত অর্গান দিয়েছেন, সেটা ছোটই হোক বা বড়ই হোক, সব কয়েকটাই কোনো না কোনো কাজে লাগে। অ্যাপেন্ডিক্স কেটে ফেলে অনেকে, এটা যেন ভুলেও না করে। অনেকের কি করে, বাচ্চা প্রসবের সময়, সিজার করার সময় বলে যে অ্যাপেন্ডিক্সটা কেটেই দেন। অনেকে মূর্খ, মানে জ্ঞানহীন মানুষ বলে অ্যাপেন্ডিক্স কেটে দেন, অযথা, কোনো কাজ নাই, যে কোনোদিন যদি অ্যাপেন্ডিক্স হয় তাহলে সেটা তো অপারেশন করা লাগবে না, অথচ ওটা আর অনেক বড় কাজ আছে, তাই ওটা অহেতুক যেন কাটানো হয়। কেন? শরীরের বললাম তো, সৃষ্টিকর্তা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অকারণে সৃষ্টি করেন নাই, কোনো কিছুই অকারণে নয়। এখন বিজ্ঞান
যতটুকু আবিষ্কার করতে পেরেছে সেটুকু ব্যাখ্যা দিবে, যেগুলো আবিষ্কার করতে পারে নাই সেটার ব্যাখ্যা দিতে পারবে না। কারণ সেটা তো ওই আবিষ্কার, যে আবিষ্কারক তার ব্যর্থতা না বা তার দোষ নয়, এটা বিজ্ঞানের ব্যর্থতা। এটা বিজ্ঞানের ব্যর্থতা, বিজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারেনি, বা বিজ্ঞানের এখনো মানে অক্ষমতা বা অপারগতা, অসম্পন্নতা, যে ওই জায়গায় পৌঁছতে পারেন নাই। যেমন হোমিওপ্যাথিতে 12x পর্যন্ত ঔষধের মলিকিউল দেখা গেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। 30 শক্তির পরে বা 30 শক্তি থেকে আর দেখা যায়নি মলিকিউল। আমার স্মৃতিশক্তি যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে হয়তো রিপোর্ট ঠিক আছে। তাহলে বিজ্ঞান এরপরে 330 আরো 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 বড় দেখা যায়নি। তাহলে কি তারা এটা বিশ্বাস করে না, অ্যালোপ্যাথি বা অন্যান্য মেডিকেল সায়েন্স? তার অর্থ কি এই যেটা কাজ হয় না? এটা তো আবিষ্কারকের দোষ নয় বা আবিষ্কারকের কোনো ত্রুটি নয়, এটা বিজ্ঞানের অপারগতা বা বিজ্ঞানের অসম্পন্নতা। আবিষ্কারক একটা জিনিস আবিষ্কার করবেন এবং সেটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিচ্ছেন, এটা মানুষের সুবিধা বা সফল, মানুষের উপকারে লাগছে, কিন্তু এটা কেন হলো, কিভাবে ঘটলো, এটা আবিষ্কার, এটা বের করার দায়িত্ব, এটা পরীক্ষা প্রমাণ করার দায়িত্ব বিজ্ঞানের। আর বিজ্ঞান না পারলে সেটা বিজ্ঞানের ব্যর্থতা, আবিষ্কারের কোনো ব্যর্থতা নাই। তো যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক সবকিছু কি প্রমাণ হয়েছে? কত কম অংশ প্রমাণ হয়েছে, তার অর্থ কি বাকিটা মিথ্যা? না। তেমনি শরীরে মনে রাখতে হবে, শরীরে কেউ যদি কোনো অপারেশন করে, কেউ ওই যে লাইগেশন করে না, জ্বরে অপারেশন করে ফেলে দেয়, বাচ্চা 3-4টা হলে আর যেন না হয়, এটা একটা বড় অপরাধ, মারাত্মক ভুল। পিত্ত থলি কেটে দেয়, আরো আরো অনেক অর্গান ছোটখাটো কেটে দেয়, অ্যাপেন্ডিক্স কেটে দেয়। মনে রাখবেন, যাদের কোনো অঙ্গ অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে তারা কোনোদিনও 100% সুস্থ হতে পারবে না, কোনোদিনও পারবে না। কেন? ওই যে সৃষ্টিকর্তা কোনো না কোনো কাজে ওইটাকে সৃষ্টি করে দিয়েছে মানুষের অঙ্গে। এখন যদি ওই অঙ্গের কাজটা কে করবে, ওই অঙ্গের কাজটা কে করবে, তখনই অন্য একটা অঙ্গের উপর দায় চলে আসতে পারে, কিংবা ওই অঙ্গের কাজটা ওই রকম করে সে করতে পারবে না। তখনই বোঝা, একটা অফিসে যদি সর্বোচ্চ কর্মকর্তা থেকে একজন কুরিয়ার, যারা আসে বিকালে 1 ঘন্টার জন্য আসে নিয়োগপ্রাপ্ত, কিংবা ফোন অপারেট করার জন্য, কিংবা গেট খুলে দেওয়ার জন্য, সে সর্বনিম্ন, বা ক্লিনার, বাথরুমে হয়তো প্রতিদিন 10 মিনিট এসে বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়, সে সবচেয়ে নিম্ন পর্যায়ে ধরলাম। এখন সে যদি না থাকে তাহলে ওই কাজটা কে করবে? তার বেতন কম, তার শ্রমোদয় কম, কে করবে? অন্যের উপর যখন চাপ হবে তখন কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিবে। যার যার কাজ তো তার সবার কাজ আছেই। ও 10 দিনের জন্য অসুস্থ, কিংবা 1 মাস আসতে পারবে না, 1 মাসের জন্য সাসপেন্ড, ওই কাজটা কে করবে? অন্যজনের উপর বর্তাবেই, কারোর না কারোর বর্তাবেই, অথবা ওই রকম আরেকজনকে নিয়োগ দিতে হবে। সেটা বাস্তব পৃথিবীতে সম্ভব, কিন্তু শারীরিক অর্গানের জন্য সেটা সম্ভব নয়। তাই মনে রাখবেন, কারো যদি কোনো অর্গান অপারেশন থাকে, সে 100% সুস্থ হওয়ার সম্ভাবনা 0-র কাছাকাছি। এই কথাটা বলা সঙ্গত মনে করলাম, এটা জানা দরকার আমাদের। আচ্ছা, তাহলে আমরা দেখলাম খাইতে ইচ্ছে মিষ্টি, খাদ্য বৃদ্ধি, চর্বি জাতীয় খাবার, ক্ষুধা ও তৃষ্ণা। তৃষ্ণাহীনতা এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। বলেন তো, তৃষ্ণাহীন কয়েকটা ওষুধের নাম বলেন। একজন তৃষ্ণাহীন বা থার্স্টলেস বা পিপাসাহীন। পালসেটিলা, এপিস, নাসমোসেটা, জেলপিয়াম, ইথুজা আছে, কলোসিন। ইয়েস, কলসিন না কলসিকাম আছে। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ। পিপাসাহীন, এগুলা এ মনে রাখতে হবে। পিপাসার তো ওষুধ বহু অনেক আছে, কিন্তু পিপাসাহীন ওষুধের সংখ্যা কিন্তু কম, তৃষ্ণাহীন ওষুধের সংখ্যা কম। তৃষ্ণা, কারণ তৃষ্ণার বিভিন্ন ধরন আছে, তৃষ্ণাহীনতার ধরন প্রায় একই রকম। তৃষ্ণাহীন, সে পানি পান করে না। আর পানি পান করে তাদের অনেক রকমের ধরন আছে। যেমন খুব পিপাসা, মনে গ্লাস গ্লাস জগ জগ পানি পান করবে, অথচ অল্প একটু মুখে দিয়েই, 1 চামচ মুখে দিয়ে আর নাই, কিছুক্ষণ পর আবার পানি পিপাসা, 1 জগ খাবে, 1 চুমুক মুখে দিয়ে নাই, না আমি আর খাবো না, পারছি না। আর্সেনিক, অনেকক্ষণ পরে পরে অনেক পানি পিপাসা, মুখ টুক শুকায় যাচ্ছে,
ব্রায়োনিয়া। মুখ রসালো, লালা পরে, তারপর অনেক পিপাসা, মার্কুরিয়াস। জ্বালাকর পিপাসা কিন্তু পানি প্রতি রুচি, কোষ্টিকাম। তো পানি তীব্র আকাঙ্ক্ষা, পানি পান করে তৃষ্ণা মিটছে না, পানি এত পান করছে তবুও তৃষ্ণা মিটছে না, অ্যাসিটিক অ্যাসিড। পানি পান করা মাত্রই বমি, পেটের মধ্যে ঠান্ডা হয়ে গেলে বমি, আর্সেনিক, বা ঠান্ডা পানি পান করলে বমি। ঠান্ডা পানি পান করার পর পেটের মধ্যে গরম হয়ে গেলে বমি, ফসফরাস। তো এইরকম পিপাসার অনেক রকম ধরন আছে। পিপাসার্থ যারা, থার্স্টি যারা, তাদের অনেক রকমের ব্যাখ্যা আছে এবং ক্যারেক্টার আছে, চরিত্র আছে। কিন্তু তৃষ্ণাহীনতার চরিত্রটা প্রায় একই রকম। নাক্স মস্টেটা, অ্যাপিসমেল, এথুজা, কলসিকাম, পালসেটিলা প্রায় একই রকম। তারপরে ইপিকাক, হ্যাঁ, অ্যান্টিমটার্ট, হাইডাস্টিস তৃষ্ণাহীন কিছুটা, আরো বেশ কিছু ওষুধ আছে যেগুলা প্রায় একই ধরনের। এই জন্য তৃষ্ণাহীন যে কয়েকটা ওষুধ আছে ফার্স্ট গ্রেডে দেখবেন, এই কয়েকটা, বেশি নাই ওষুধ, 8-10টা আছে, এই কয়েকটা ওষুধ মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। তৃষ্ণাহীনতা এক কারণ, অ্যাপিসমেল প্রচন্ড গরম কাতর অথচ তৃষ্ণাহীন, এটা একটা অদ্ভুত লক্ষণ। গরম যাদের প্রচন্ড তাদের কিন্তু পানি পান করে বেশি, তাই অ্যাকোনাইট আছে, তৃষ্ণা। তাহলে তৃষ্ণাহীনতা এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। বমি বমি ভাবের সঙ্গে তৃষ্ণাহীনতা এবং মুখ রসালো থাকলে এই ওষুধ প্রথমে নির্বাচনযোগ্য হয়। ক্ষুধাও হয়ে যায় উধাও, ক্ষুধাও হয়ে যায় উধাও। মোট কথা, ক্ষুধা ও তৃষ্ণার দুটি একেবারে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না, ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না। তবে জ্বরের উত্তাপ অবস্থায় তৃষ্ণাহীনতা খুব খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। জ্বরের উচ্চ তাপ, প্রচন্ড তাপ শরীরে, তখন কিন্তু শরীর পানি চাইবে, কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই এই লক্ষণটার গুরুত্ব অনেক বেশি। জিহ্বা, বিশেষ করে তরুণ পীড়া চিকিৎসাকালে জিহ্বার লক্ষণ অত্যন্ত মূল্যবান। তরুণ মানে একই যে কন্ডিশন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে জিহ্বার গুরুত্ব অনেক বেশি। এই ওষুধের জিহ্বা সাধারণত একেবারে পরিষ্কার, সিনাম আছে, তবে মুখের মধ্যে সরস এবং প্রচুর লালাস্রাব। এই কথা কিন্তু মনে রাখতে হবে, নোট দিস পয়েন্ট, রেড লাইন সিমটম। মল ঝুলের মতো কালো, ঘাসের মতো সবুজ, ফেনাযুক্ত, ঝোল গুড়ের মতো, তার সাথে নাভি দেশে খামচানো ব্যথা, কখনো কখনো কেটে ফেলার মতো ব্যথা হয়। অনেক রকমের সবুজ মল অনেক ওষুধে আছে, হ্যাঁ, গ্যাম্বোজিয়ায়, রিউমে আছে, আর্জেন্টাইটিকামে আছে। আর্জেন্টাইটিকাম মল, বাচ্চারা মল ত্যাগ করে কিছুক্ষণ পর সবুজ হয়ে যায় বাতাসে লাগলেই। ইপিকাকে সবুজ আছে, ক্যামোমিলাতে সবুজ আছে। অনেক ওষুধে কিন্তু মল সবুজের আছে, লক্ষণ আছে। স্ত্রী রোগ, আর এই জরায়ু থেকে জিহ্বা প্রচুর রক্তচাপ। জি, মার্কস জিহ্বা যে তৃষ্ণাহীন, তারপর মুখ খেলো, মার্কস তৃষ্ণা থাকবে, কিন্তু এখানে যে বলছেন প্রচুর লালাস্রাব, মুখ রসালো, প্রশ্ন পরে করেন, একটু নোট এপিথেল। রাখেন, শেষের দিকে একটু প্রশ্ন করবেন। কথা বুঝতে পারছি না নেটওয়ার্কের জন্য মনে হয়। জরায়ু থেকে, ইউটেরাস থেকে প্রচুর রক্তস্রাব, উজ্জ্বল, বেগে বের হয়, তার সঙ্গে বমি বমি ভাব, নাভিদেশ থেকে ইউটেরাস পর্যন্ত ব্যথা, আম্বেলিকাল রিজিয়ন থেকে ইউটেরাস পর্যন্ত ব্যথা, শ্বাসকষ্ট, বুকে সংকোচন বোধ, সংকোচন মানে কন্ট্রাকশন, চেপে আসছে এরকম, প্রতি নিঃশ্বাসের সঙ্গে কাশি, অবিরত কাশি, বুকের ভিতর সাই সাই শব্দ, হুইসলিং সাউন্ড, সাই সাই শব্দ। কোন স্পঞ্জিয়াতে করাত দিয়ে কাটে যেমন, এমন শব্দ, ঘর ঘর, মানে হিস হিস, ওরাও শব্দ, ঘর ঘর শব্দ, অ্যান্টিমটাট, হিপারসাল্ট, র্যাটলিং সাউন্ড, ঘর ঘর শব্দ, হুইসলিং সাউন্ড, হিস হিস শব্দ। মন উদ্ধত, সহজে রেগে যায়, অ্যাঙ্গার ইজিলি, সহজে রেগে যায়, সবকিছু ঘৃণা করে, মনে অনেক ইচ্ছা, কিন্তু কিসের ইচ্ছা সে ঠিক মতো বলতে পারে না, কিসের ইচ্ছা সেটাই বলতে পারে না। এটা মানসিক লক্ষণটা খুব প্রমিনেন্ট না, অনেক বেশি বড় না, কারণ এগুলো অ্যাকিউট ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যে ওষুধের লক্ষণে মানসিক লক্ষণ যত গভীর, সেটা তত ডিপ অ্যাক্টিং মেডিসিন, ক্রনিক মেডিসিন। বুদ্ধি বৃদ্ধি, নির্দিষ্ট সময়ে বাছুরের মাংস খেলে
গরম ভিজে হাওয়ায়, উত্তাপে, কুলফি বরফ খেলে এদের কষ্ট বেড়ে যায়, মানে ঠান্ডা আইসক্রিম খেলেও এদের কষ্টগুলো কিন্তু বেড়ে যায়। গুরুপাক বা ঘৃত বা মশলা দেওয়া খাদ্য গ্রহণে, উপশম বিশ্রামে, জল পান করলে উপশম, চোখ বন্ধ করলে এদের কষ্টের উপশম হয়। আচ্ছা, তো এই তো মোটামুটি আমরা পেলাম ইপিকাক সম্পর্কে আমার আলোচনা। এবার জিবি ভিতুলকাজ অর্থাৎ জর্জ ভিতুলকাজ স্যারের কিনোটস থেকে আমরা দেখব উনি আমাদের জন্য কি উপস্থাপনায় রেখেছেন। প্রথম পেজ, কিওয়ার্ডস ভমিটিং অ্যান্ড নৌশিয়া। তাহলে ভমিটিং বমি এবং বমি বমি ভাব, অর্থাৎ ইপিকাকের প্রধান বৈশিষ্ট্যই হলো ক্রমাগত কনস্ট্যান্ট নৌশিয়া এবং বমি। বমি থাকতেও পারে নাও পারে, বাট কনস্ট্যান্ট নৌশিয়া ইজ দ্য রেড লাইন সিমটম। এটা আমরা কিওয়ার্ড পেলাম। এবার মেন্টাল স্টেটে আমরা দেখব ক্যাপ্রিসিয়াস, কন্টেম্পচুয়াস, ক্রিটিক্যাল, খামখেয়ালি, অবজ্ঞাপূর্ণ এবং সমালোচনা প্রবণ। অর্থাৎ রোগী মেজাজ অস্থির এবং খামখেয়ালি হতে পারে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সবকিছুতে দোষ ত্রুটি ধরার একটা প্রবণতা থাকে। সেন্সুরিয়াস টাইপের কিছুটা, মানে ক্রিটিসাইজ মানে সমালোচনা, যেমন সেন্সুরিয়াসটা একটু আরেক অন্য টাইপের। এটা এতে আমরা পাই ডাল কামড়াতে পাই, সালফারে পাই, সেন্সুরিয়াস টাইপের অন্য ত্রুটি গুলা বের করা এরকম। এর মধ্যে কিছুটা এরকম আমরা স্বভাব খুঁজে পাই যে দোষ ত্রুটি ধরার ইয়ে। আর খামখেয়ালিপন আছে, হিপারসালফ, মার্কুরিয়াস সহ আরো কিছু ওষুধ আমরা খামখেয়ালি, নাক্সফোম, খামখেয়ালিপনা পাই। খামখেয়ালিপন এবং হঠকারিতা খুব কাছাকাছি একটা রুব্রিক। রেস্টলেস ইন বেড, বিছানায় সবসময় অস্থির থাকে সে, রোগী শুয়ে থেকে স্থির থাকতে পারে না, বারবার নড়াচড়া করতে থাকে। যেমন রাস্টক্সে আছে। তারপরে আমরা কি কস্টিকামেও পাই, ঘুমের আগ পর্যন্ত সে সবসময় অস্থির নড়াচড়া থাকে। এলমেন আফটার অ্যাঙ্গার, ফ্রম সাপ্রেসড অ্যাঙ্গার, রাগের পরে অথবা দমন করা রাগ থেকে অসুস্থতা। রাগের পরে রোগ হতে পারে বা দমন করা রাগের পরে অসুস্থ, দুটো যে কোনোটা হতে পারে। আমরা জানি যে ব্রায়োনিয়া, হিপারসালফ, নাক্সভোম, ক্যামোমিলা, কলোসিন, ব্রায়োনিয়া এই সমস্ত ওষুধে কিন্তু রেগে যাওয়ার পর তাদের একটা কষ্ট বাড়ে, মানে অসুস্থ হয়ে যায়, স্টাবিশেগ্রিয়া। কিন্তু এটা রাগের পরে অসুস্থ হওয়ার পর রেগে যেতে পারে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, অর্থাৎ তীব্র রাগের পর সমস্যা শুরু হওয়া অথবা রাগ প্রকাশ না করে চেপে রাখার পর রোগের উপসর্গ দেখা দেওয়া, এটা কিন্তু ইপিকাকের একটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। ফিজিক্যাল স্টেটে আমরা দেখব কমপ্লেইন্টস অ্যাসোসিয়েটেড উইথ নৌশিয়া এন্ড ভমিটিং, বমি ভাব বা বমির সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য শারীরিক যে অভিযোগগুলো আছে, কমপ্লেইন গুলো আছে সেগুলো। অর্থাৎ এখানে ইপিকাকের প্রধান শারীরিক ছবি হিসেবে আমরা নৌশিয়া বা বমি ভাব এবং বমি এর সঙ্গে যুক্ত উপসর্গ বর্ণনা করা হয়েছে। মানে এই দুইটা কথা থাকবে, বমি ভাব বা ভমিটিং। নৌশিয়া উইথ প্রফিউজ স্যালাইভা, অতিরিক্ত লালাস্রাব, স্যালাইভা এর সঙ্গে, ক্ষরণের সঙ্গে বমি ভাব। আচ্ছা, নৌশিয়ার সময়, বমি ভাবের সময় মুখে প্রচুর লালা জমা বা বের হতে থাকে, অনেক সময় লালা গড়িয়ে পড়ে। এত লালা জমা, এত লালা কোত্থেকে আসলো? নৌশিয়া ডিউরিং ফিভার, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস, অ্যাবডোমিনাল পেইন, জ্বরের সময় বমি ভাব, পাকস্থলীর গোলযোগ এবং পেট ব্যথা। অর্থাৎ ফিভার বলেন, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স বলেন এবং অ্যাবডোমিনাল যে পেইন গুলো আছে এর সঙ্গে বমি ভাব থাকতে পারে। সাফোকেটিং, চকিং কফ, অ্যাগ্রেভেশন 7 PM, অর্থাৎ
19 বলতে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার আগে দম সাফোকেটিভ মানে নিঃশ্বাস বন্ধ, দম বন্ধ হওয়া, 7টার আগে দম বন্ধকারী শ্বাসরোধকারী ধরনের কাশি, চকিং মানে শ্বাসরোধ। কাশি এমন প্রকৃতির যে রোগীর দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হয় এবং এটা বিশেষ করে সন্ধ্যা 7টার আগে বেশি দেখা দেয়। এটা একটা কিন্তু টাইম মোডালিটিস। টাইম মোডালিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো এগেনস্ট এনি কাইন্ড অফ মেডিসিন। ভমিটিং হোয়াইল কাফিং, কাশির সময় বমি হয়। কাশির ঝাঁকুনির সঙ্গে বা কাশি করতে করতে বমি হয়ে যাওয়া ইপিকাকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ব্লুইশ ডিসকালারেশন অফ ফেস ডিউরিং কফ, কাশির সময় মুখের রং নীলচে হয়ে যায়। তীব্র কাশির সময় মুখে মুখে ব্লুইশ ডিসকালারেশন দেখা যেতে পারে। বলেন তো, কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যায় কোন ওষুধের? বেলেডোনা। স্নিজিং বিফোর কফ, কাশির আগে হাসি হয়। কাশির আগে হাসি একটা নির্দিষ্ট ক্রম আছে, প্রথমে হাসি তারপরে কাশি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, যে কাশির আগে হাসি শুরু হবে। এই লক্ষণটা কিন্তু খুব কম ওষুধে আছে, এটা কিন্তু একটু নোট নিয়ে রাখতে হবে, না হলে ভুলে যাবেন যে আগে কাশি না আগে হাসি। চাইল্ড বিকাম স্টিফ অ্যান্ড ব্লু ইন ফেস, শিশু শক্ত, স্টিফ মানে কি শক্ত, কঠিন হয়ে যায়। অনেকে ওই যে ঘাড় ব্যথা হয়ে যায় না, স্টিফ নেক বলে, এটা মানে ঘাড় আড়ষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। শিশু অনেক সময় শক্ত কঠিন হয়ে যায় এবং মুখে নীলচে হয়ে যায়। বিশেষ করে তীব্র কাশির সময় শিশুর শরীর শক্ত হয়ে যায় এবং মুখ নীলচে হওয়ার বর্ণনা এখানে বিশেষ করে দেওয়া আছে। স্টিফনেস অফ ফেসিয়াল মাসলস ডিউরিং কফ, কাশির সময় মুখের পেশিগুলো শক্ত হয়ে যায়। অর্থাৎ কাশির সময় ফেসিয়াল যে মাসেল, মুখের পেশি কঠিনতা বা শক্ত হয়ে যাওয়া এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। হেমোরেজ মানে রক্তক্ষরণ, আর হেমোরয়েডস, এই যে HEMO, এখানে HAG মানে হেমোরেজ মানে রক্তক্ষরণ, আর HRR এর পর যে OIDS হলে হেমোরয়েডস মানে অর্শবদী। বানানের কিন্তু একটু পার্থক্য, ওখানে হবে HOIDS আর এখানে HAGE, মনে রাখবেন। Hemorrhage from all orifice of the body that is coming in gushes and is accompanied by nausea, সব কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা, অর্থাৎ গুরুত্বপূর্ণ। শরীরের সমস্ত প্রাকৃতিক ছিদ্রপথ, অরিফিস যত আছে, নাক, মলদ্বার, প্রস্রাবদ্বার, কান, সমস্ত অরিফিস যেটাই হোক না কেন, সেখান থেকে প্রচন্ড বেগে, ধারার মতো বেগে রক্তক্ষরণ হয় এবং মানে স্রোতের মতো, এবং সঙ্গে সঙ্গে বমি ভাব থাকে। শুধু রক্তস্রাব হলে সেটা অনেক ওষুধে আছে আমরা জানি, কিন্তু বমি বমি ভাব থাকলে আমরা ইপিকাকের কথা ভাববো। অর্থাৎ এখানে হেমোরেজের বৈশিষ্ট্য হলো রক্ত গাশেস মানে ঝলকার মতো, ঝাপটার মতো প্রচন্ড ধারা বের হওয়া, এবং সঙ্গে সঙ্গে নওশিয়া থাকে, বমি বমি ভাব থাকবে। এই কথাটা হলো ইপিকাকের কথাই ভাববো। হয়তো একটা জিজ্ঞেস করলাম পিপাসা আছে, নাই, জেব্বাটা দেখে একটু পরিষ্কার, বাস আমরা ইপিকাক চোখ বন্ধ করে দিতে পারো, সেই রোগীকে আরোগ্যের দিকে নিয়ে যাব। সেন্সেশন দ্যাট দ্য স্টমাক ইজ রিল্যাক্সড ইজ হ্যাঙ্গিং ডাউন, মনে হয় পাকস্থলী শিথিল হয়ে নিচের দিকে ঝুলে আছে। এটা একটা বিশেষ সেন্সেশন, রোগীর মনে হয় স্টমাক যেন ঢিলে হয়ে নিচে ঝুলে পড়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এটা একটা কি বলে অসাধারণ লক্ষণ। পেইন ইন আম্বিলিকাস এক্সটেন্ড টু ইউটেরাস, নাভিতে ব্যথা যা জরায়ু পর্যন্ত প্রসারিত হয়। নাভির ব্যথাটা ইউটেরাস পর্যন্ত এক্সটেন্ড করে, প্রসারিত হয়, ধাবমান হয়, ধাবিত হয়। আম্বিলিকাস থেকে শুরু হওয়া বা নাভি কেন্দ্রিক ব্যথা ইউটেরাস পর্যন্ত ছড়িয়ে যায়, এই কথাটা বলাই সঙ্গত। আচ্ছা, তারপরে মোডালিটিস, ভিল, ভমিটিং, ফ্লুইড অ্যাগ্রাভেশন, যেটা বাছুরের মাংস আর কি, ভমিটিং, ফ্রুট, পর্ক, শুকরের মাংস, রিচ ফুড, কোল্ড ড্রাই ওয়েদার, বিকামিং কোল্ড, এগুলাতে তার কষ্টগুলো বাড়ে। এমএল ওয়েট ওয়েদার, একটু ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া ভালো থাকে, ওপেন এয়ার, খোলামেলা বাতাসে ভালো থাকে। ডিজায়ার ডেলিকাসিস এবং সুইটস, এগুলো তার পছন্দ, বিশেষ করে সুইটসটা মনে রাখলেই হবে, মিষ্টি পছন্দ তার। অ্যাভারশন স্মেল অফ ফুড, খাদ্যের গন্ধ তার সহ্য করতে পারে না, এটা আমরা কলসিকামেও পাই, আরো বেশ কিছু ওষুধেও পাই, ককুলাসে পাই, কলসিকামে পাই।
এই ছিল আমার ইপিকাক সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা। প্রিয় উপস্থিতি, আশা করি ইপিকাক সম্পর্কে যে অল্প কথায় যে লক্ষণগুলো আমরা পেলাম সেটা অবশ্যই ভুল হবার মতো নয়। এবার আমি কয়েকটি কথা বলবো শুধু ইপিকাকের উপর, জাস্ট কয়েকটি কথা, এই কথাগুলো মনে রাখবেন। দ্যাটস ইট। প্রথম কথা, রোগী মাথা ব্যথা নিয়ে আপনার কাছে আসলো, স্পেশালি অন অ্যাকিউট কন্ডিশন। তবে অনেক ক্রনিক কন্ডিশনের অ্যাকিউট কেসেও, অ্যাকিউট কন্ডিশনে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা অ্যাকিউট কোনটা কন্ডিশন? আপনার বোঝার দরকার নেই। ইপিকাকের ক্ষেত্রে এটা বোঝার দরকার নেই কোনটা অ্যাকিউট কোনটা ক্রনিক। যদি রোগী এসে বলে আমার মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা ডাক্তার সাহেব, সাথে বমি বমি ভাব থাকতে হবে, তৃষ্ণাহীন, মনে করে রাখবেন বমি বমি ভাব আর তৃষ্ণাহীন আর মুখে লালা, এই তিনটি কথা মনে রাখবেন অলওয়েজ। কিন্তু যদি বমি বমি ভাব না থাকে, ইপিকাক হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, প্রচন্ড বমি হচ্ছে, সেক্ষেত্রেও ইপিকাকের আংশিক লক্ষণ থাকে। যত ধরনের বমি হোক, ইপিকাক দিলে কোনো কোনো ক্ষেত্রে সেটা বমিটা কমে যেতে পারে, কিন্তু সেটা দেওয়া ঠিক নয়, কারণ সেটা আংশিক, পার্শিয়াল সিমটম হবে, আংশিক সিমটম হবে, সেটা দেওয়া ঠিক নয়। কে পেট ব্যথা প্রচন্ড ডক্টর সাহেব, সাথে বমি বমি ভাব, তৃষ্ণাহীন, বাস ইপিকাক। কারো ব্লিডিং হচ্ছে, বমি বমি ভাব, তৃষ্ণাহীন, ইপিকাক। কারো বাতের ব্যথা, বমি বমি ভাব, তৃষ্ণাহীন, ইপিকাক। কে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বমি বমি ভাব, তৃষ্ণাহীন, ইপিকাক। অর্থাৎ তৃষ্ণাহীন, বমি বমি ভাব, আর যদি মুখে লালা থাকে, তিনটে কথা থাকলে আপনাকে কোনো কিছু, রক্তস্রাব হোক, মাথা ব্যথা, পেট ব্যথা, কিডনির দাগের সমস্যা, প্যানক্রিয়াটিক পেইন, মানে সবচেয়ে কঠিন ব্যথা, প্যানক্রিয়াটিক মানে অগ্নাশয় ব্যথা সবচেয়ে যন্ত্রণাদায়ক, তারপরে অ্যাপেন্ডিকের ব্যথা, যাই হোক না কেন, যদি নৌশিয়া, থার্স্টলেসনেস এন্ড সালাইভেটেড ইন ওরাল ক্যাভিটি, you have selected the medicine Ipecacuanha. That's it. কারো কোনো কোশ্চেন আছে? ইপিকাকের উপর কারো কোনো কোশ্চেন আছে কি? বলেন, এখন কে কোশ্চেন প্রশ্ন করেছিলেন একটু বলেন। হ্যালো, এটাই বললাম, পিত্ত বমি, মল বমি করে যদি, রক্ত বমি করে যদি, যদি বলে বমি করেও আমার শান্তি হচ্ছে না, বমি করেও আমার বমি বমি ভাব থেকেই যাচ্ছে, তাহলে ইপিকাক।